আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের রসায়ন দ্বিতীয় বর্ষের স্টিল রসায়নের লেকচার নাম্বার 6 এবং লেকচার নাম্বার 5 এ আরএস কনফিগারেশনের পার্ট 1 পার্ট 2 ছিল। সেটি নিশ্চয়ই আপনারা কমপ্লিট করেছেন এবং দুটো হ্যান্ডবুক ছিল, ডাউনলোডের জন্য অপশন দেওয়া ছিল। আশা করছি আপনারা হ্যান্ডবুকগুলো পেয়েছেন এবং লেকচার 5টা পুরোপুরি কমপ্লিট করেছেন। লেকচার 5 এ আমরা আরএস কনফিগারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওই আদের লেকচার 5 এর আরেকটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে আমরা সবার কাছে কোশ্চেনগুলো এখন পাইনি, যে কার কি প্রবলেম। সেই কোশ্চেনগুলো পেলেই আমরা হচ্ছে কয়েকটা আরেকটা এক্সটেনশন লেকচার দিয়ে ওইটাকে কভার আপ করবো, কারণ আরো কয়েকটা জিনিস আমরা অ্যাড করবো লেকচার কনফিগারেশন আরএস কনফিগারেশন। এবং ওইটুকু হলে পরে স্টোরি কেমিস্ট্রি মোটামুটি আপনাদের সেকেন্ড ইয়ারের যেটুকু সিলেবাসের আওতায় ছিল সেটুকু কভার হয়ে যাবে, এবং এটুকু যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষায় আর কোনো প্রবলেম হবে না। আরএস কনফিগারেশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা অ্যান্সার করতে পারবেন। আজকে আমরা এই মুহূর্তে যে কোশ্চেনটি কভার করব আন্ডার লেকচার 6 স্টিরিও কেমিস্ট্রি অধ্যায় থেকে, দ্বিতীয় বর্ষ রসায়নের জৈব রসায়নের হচ্ছে স্টিরিও রসায়ন, এই অধ্যায় থেকে আমরা লেকচার 6 কভার করছি আজকে। লেকচার 6 এ আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে মেসোযৌগ আলোক নিষ্ক্রিয়, এটার ব্যাখ্যা করব। কোশ্চেনগুলোকে যে কয়ভাবে হতে পারে পরীক্ষায়, সেটি হচ্ছে মেসোযৌগ আলোক সক্রিয় ব্যাখ্যা করো, অথবা বলতে পারে টিকা লিখো মেসোযৌগ, অথবা বলতে পারে মেসোযৌগগুলো কেন আলোক সক্রিয় আলোক নিষ্ক্রিয় হয়, অথবা বলতে পারে যে মেসোযৌগ কি সংজ্ঞা দাও, এবং হচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা করো যে মেসোযৌগ আলোক নিষ্ক্রিয়, অথবা মেসোযৌগ আলোক নিষ্ক্রিয় হওয়ার শর্ত সমূহ লিখো। এই যে এতগুলো অ্যাঙ্গেলে কোশ্চেনটা হতে পারে। আমার যে হ্যান্ডনোটটি থাকবে সেখানে আমরা এটা ক্লিয়ারলি বলা থাকবে। তারপরে হচ্ছে আমি যেগুলো বললাম এগুলো খাতা কলমে নোট করে নিতে হবে, যারা এই ভিডিও শুনছেন নোট করে নেবেন। এবং আমরা এখন এই বেসিকটা জানবো। এই বেসিকটা যদি আপনি জানেন তাহলে এই কোশ্চেনটা আপনাকে লাস্ট আরেকটা কঠিন করে যদি দেয়, একটা যৌগের নাম বলে দেবে, যে বলবে যে এই যৌগটা মেসোযৌগ প্রমাণ করো বা ব্যাখ্যা করো, এরকম বলবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটি করবো সেটি হলো যে আমরা আগে বেসিকটা শিখে নেবো, যে আসলে বেসিকটা কি। আমি যদি বেসিকটা জেনে যাই তাহলে এরকম যে যৌগই দিক না কেন আমাকে, সেই যৌগগুলো আমি হচ্ছে ব্যাখ্যা করতে পারবো। তো তাহলে আমরা হচ্ছে প্রথমে চলে যাচ্ছি যে মেশি যৌগগুলো যে কি সেটা আমরা একটা একটা যৌগ নেব, জাস্ট আমাদের ব্যাখ্যার সুবিধার্থে আমি লিখতেছি বোর্ডে। যারা শিক্ষার্থী আছেন তারা হচ্ছে বোর্ডে এই যৌগটা লিখে নিতে পারেন আমার সাথে সাথে, তাহলে হবে কি বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক, আর এর পাশে হচ্ছে হাইড্রোজেন, এই একটা অংশ। আর একটা অংশ হচ্ছে এই একটা, এর পাশে হাইড্রক্সিল মূলক, আর এর পাশে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন আর এখানে হলো কার্বক্সিল মূলক COOH। এখন এইটা যৌগটার নাম, চিত্রটা দেখে গাঠনিক সংকেত দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে টার্টারিক অ্যাসিড, COOH CHOH, তারপরে CHOH, তারপরে আবার COOH, দুইটা কার্বক্সিলিক মূলক দুই পাশে অবস্থান করছে। তো এটি হচ্ছে টার্টারিক অ্যাসিডের গাঠনিক সংকেত। আমরা যদি এই অংশটুকু দেখি তাহলে আমরা এইভাবে যদি একটা মিরর প্রতিবিম্ব ডট আঁকি, তাহলে দেখেন যে এরকম এই অংশটুকু, অর্থাৎ এইটুকু যদি আমরা এভাবে বোল্ড করে দিই বোঝার জন্য, যতটুকু আপনারা বুঝতে পারেন সেই জন্য, সেটি হচ্ছে যদি আমরা এই অংশটুকু নিই, এই যে অংশটুকু এটা একটা অংশ। আরটা হচ্ছে যদি আমরা একটু দেখি চেষ্টা করি, তাহলে এই যে এই একটা একটা অংশ, দুটা পার্ট, আর মাঝখানে মিরর ইমেজ, এটা হচ্ছে মিরর ইমেজ। তো যদি এখানে আয়না ধরেন তাহলে এই অংশটুকু এই অংশ করে উপস্থাপন হয়ে যাবে। আর এটার হাইড্রক্সিলিক গ্রুপ ডান পাশে, এটারও হাইড্রক্সিলিক গ্রুপ ডান পাশে, এখানে কার্বক্সিলিক গ্রুপ আছে, এপাশে বাম পাশে হাইড্রোজেন, এই পাশে কার্বন। অনুরূপভাবে এটার ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলেও কিন্তু আমরা একই রকমের জিনিস পাই। সেটি কিরকম, যে এখানে হচ্ছে এই কার্বন আর এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে হাইড্রক্সিল মূলক, আর হচ্ছে এই পাশে কার্বক্সিলিক মূলক। তাহলে এটার অর্ধাংশ আর একটা অর্ধাংশের সাথে মিলে, এটা হলো মেসোযৌগের প্রথম শর্ত। এক অর্ধাংশ আর একটা অর্ধাংশের সাথে মিলবে, একটা সাইডের হাফ পোর্শন আর একটা হাফ পোর্শনের সাথে মিলবে, একটা শর্ত পেলেন। আর একটা শর্ত হচ্ছে যে এটা শুড বি কাইরাল কার্বন, মানে কাইরাল কার্বন থাকবে। কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, কাইরাল কার্বন গুলো থাকা সত্ত্বেও কিন্তু হচ্ছে এটা হলো কাইরাল কার্বন।
এটা কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এর আলোক নিষ্ক্রিয়। কেন? কারণ হচ্ছে যে এই যে পোর্শন, এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এ পোর্শন লাইটকে যেদিকে ঘোরাবে, ঠিক হচ্ছে এই বি পোর্শনও কিন্তু তত ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত দিকে ঘোরাবে। এই ঘোরানোর কারণে একটার যে ঘূর্ণন রোটেশন, যদি আমরা এটাকে এ এটাকে বি ধরি, তাহলে এর যে রোটেশন যদি ধরেন +1 ডিগ্রি হয়, আমরা জাস্ট উদাহরণ হিসেবে নিচ্ছি +1 ডিগ্রি, তাহলে বি এর রোটেশন হবে -1 ডিগ্রি। তাহলে এই প্লাস মাইনাস ইকুয়াল টু কি? আলটিমেটলি জিরো, ঘূর্ণন জিরো। এই ঘূর্ণনটা কিসের? একটা পিপিএল বলি আমরা। পিপিএলটা কি? পিপিএল এটার অর্থ হচ্ছে প্ল্যান পোলারাইজড আলো, বাংলায় হলো সমবর্তিত আলো, সমবর্তিত আলোর তল আর কি। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যে সমস্ত যৌগে কাইরাল কার্বন থাকবে, 2 বা ততোধিক কাইরাল কেন্দ্র থাকতো। যদি একটা কাইরাল কেন্দ্র থাকতো তাহলে কি এটা হতো না। তার মানে বুঝতে হবে যে এই মেসোযৌগগুলোর ক্ষেত্রে মিনিমাম দুইটা কাইরাল কার্বন থাকতে হবে, এটা হলো শর্ত। কাইরাল কার্বন থাকতে হবে, একটা অর্ধাংশের ঘূর্ণন আর একটা অর্ধাংশের ঘূর্ণন দ্বারা নিউট্রালাইজ হতে হবে, ঠিক আছে? এবং এটা আরো নিষ্ক্রিয় হবে। তাহলে সেগুলোকে আমরা এই সমস্ত যৌগগুলোকে আমরা বলছি মেসোযৌগ। অর্থাৎ আমরা যদি সুন্দর করে সংজ্ঞাটা দিই তাহলে হচ্ছে 2 বা ততোধিক কাইরাল কার্বন কেন্দ্র বিশিষ্ট বা কাইরাল কার্বন বিশিষ্ট কোন যৌগ, তাদের কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যদি প্রতিসাম্যতা বিদ্যমান থাকে এবং আলোক নিষ্ক্রিয় হয়, তবে তাদেরকে মেসোযৌগ বলে। মেসোযৌগের এক অর্ধাংশের তল সমবর্তিত আলোক তলকে যত ডিগ্রি ডানে ঘোরায়, অপর অর্ধাংশ তত ডিগ্রি বামে ঘোরায়। তাই মেসোযৌগ আলোক নিষ্ক্রিয় হয়। তাহলে বুঝতে পারলেন যে মেসোযৌগ কেন নিষ্ক্রিয় হয় এবং কি কি শর্ত থাকতে হবে। কাইরাল কার্বন কোনটা? কাইরাল কার্বন এখানে আমি আরেকবার একটু বলে রাখি, কাইরাল কার্বন মানে হচ্ছে ওই কার্বন যে কার্বনের সাথে, ধরেন এখানে একটা কার্বন আছে, এই কার্বনের সাথে এই চারপাশে এখানে একটা যে পরমাণুগুলো যুক্ত থাকবে, সেই পরমাণুগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন হবে, কোনো মানে একই রকম হবে না। যেমন ধরেন আমরা যদি একটা উদাহরণ নিই, আমরা উদাহরণ বোঝার সুবিধার্থে একটা উদাহরণ নিচ্ছি। এটাকে আমরা কেন কাইরাল কার্বন বলতেছি না? যেমন ধরেন এটাকে কি আমরা কাইরাল কার্বন বলবো? CH, এইটা এইটা এটা কি কাইরাল কার্বন বলবো? এখানে 4টা হাইড্রোজেন আছে। এই মিথেনের মধ্যে 4টা হাইড্রোজেন আছে না? এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা। একে কাইরাল কার্বন কেন বলতেছি না? তাহলে একে কেন কাইরাল কার্বন বলতেছি? এই পার্থক্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে 2 নম্বর এবং 3 নম্বর কার্বনে যুক্ত হাইড্রক্সিল গ্রুপ দ্বয় ফিশার প্রক্ষেপণ চিত্র একই দিকে থাকে। অর্থাৎ ফিশার প্রজেকশনটা কি? ফিশার প্রজেকশনটা হচ্ছে যদি পরমাণুতে বিন্যাসগুলোকে আমরা কোনো এই যে টার্ন রেখা দ্বারা সরাসরি স্ট্রেট লাইন দ্বারা প্রকাশ করি, সেটাই ফিশার প্রজেকশন। অর্থাৎ আপনারা যখন মিথেনকে এভাবে লেখেন, এই যে CH এবং হচ্ছে এটা H2, এটা মিথেন, এরকম যে লিখলেন এটাই হলো ফিশার প্রজেকশন। অর্থাৎ রেখা দ্বারা প্রকাশ করা হলে সেটা ফিশার প্রজেকশন হয়। তো দুটাই দেখেন 2 নম্বর এবং 3 নম্বর কার্বনে, এটা হলো 2 নম্বর কার্বন, এটা যদি 1 নম্বর ধরেন, এটা 1, এটা 2, তাহলে এই 1 নম্বর কার্বনে এই হাইড্রক্সিল এবং 2 নম্বর কার্বনে এই হাইড্রক্সিল গ্রুপ দুটোই কিন্তু ডান দিকে অবস্থান করে। এক্ষেত্রে অণুটিকে দ্বিখণ্ডিত করলে অর্ধাংশ অপর অর্ধাংশের সাথে প্রতিবিম্ব হয় এবং অর্ধাংশ একে অপরের উপর উপস্থাপনই হয়, তাই সমাণুটি আলোক নিষ্ক্রিয় হয়। এই কোনো একটা সমাণু আলোক নিষ্ক্রিয় হওয়ার কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু অপর একটা পোর্শন আর একটা পোর্শনের উপরে হচ্ছে সুপার স্থাপনীয় হবে, মানে সুপার ইম্পসিবল হবে। অর্থাৎ একদম পুরোপুরি যদি রেখে দেন তুলে নিয়ে, তাহলে কিন্তু মিলে যাবে। তো এই হলো মানে শর্ত যে মেসোযোগ্য হওয়ার, যেগুলো বললাম এগুলো ভালো করে মনে রাখবেন। এবং এই ধরনের কোশ্চেন যেটাই দিক না কেন, যদি বলে এটা আলোক নিষ্ক্রিয় মেসোযোগ্য, তাহলে আপনি এই শর্তগুলোই বলবেন এবং এইভাবে ডেফিনেশনটা দিবেন, দিলে পরে এটা মিলে যাবে। আমরা এর নেক্সট লেকচারে যেটা করবো সেটি হচ্ছে যে আরো কয়েকটা যৌগ আমরা নিব, একটা যৌগ নিব, সেই যৌগগুলো আমাদেরকে বলতে হবে যে এরা এদের হচ্ছে যে কাইরাল কার্বন আছে কিনা, এবং কাইরাল কার্বন থাকলে এটা হচ্ছে যে আলোক প্রতিসাম্য কিনা বা আলোক নিষ্ক্রিয় কিনা, এরকম কিছু আমরা উদাহরণ প্র্যাকটিস করবো নেক্সট লেকচারে। আপাতত এই ডেফিনেশনটা আপনারা কভার করে ফেলেন। আর লেকচার 5টা এখনো ইনকমপ্লিট থাকলে লেকচার 5টা পুরোপুরি কমপ্লিট করেন, কারণ ওটা খুবই বেসিক জিনিস এবং ওটা না হলে আমাদের পরবর্তীতে এবং ওটা 3rd ইয়ারে আপনার ইনস্টলেশন রয়েছে, সেখানেও কিন্তু আপনাদের প্রবলেম হবে বা বুঝতে পারবেন না। আর এই রাশিয়ান ইনস্টলেশনটি বোঝার জন্য ওটা একটা বেসিক কোশ্চেন ছিল যে RS কনফিগারেশন, আর এইটা খুব ভালো করে বুঝতে হবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে সাপোর্টে ইনবক্স করে দিলেন। তো আশা করছি আপনারা ভালো মতো ব্যবহার করবেন এবং খুব দ্রুত ব্যবহার করতে হবে, কারণ আমরা একটু দ্রুতই যাব। সো আশা করছি যে সবগুলো এগুলো প্রয়োজনীয় পত্র যেগুলো আছে সেগুলো কালেক্ট করে নেবেন এবং হচ্ছে যে
আমাদের যে হ্যান্ডগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে নিয়ে আপনারা হচ্ছে এটা কভার করে নেবেন। আর আরএস কোয়ান্টিফিকেশনের আমরা আরেকটা ক্লাস করবো, সেটি হচ্ছে যে আরএস কোয়ান্টিফিকেশন আমরা কিছু যৌগ নিয়ে প্র্যাকটিস করবো, যে এটা আমরা নির্ণয় করতে পারি কিনা এটা আরএস এবং আর কিনা এস কিনা, যে 5-এর সাথে সাথে 5 লেকচারের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, ওটার পরে আমরা কিছু আরো একটু কয়েকটা এক্সটেনশন দিব। সো আশা করছি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।